Hello dear students, welcome to my channel Chemistry Wala SP. Good morning to everyone. তো চলো আজকে 2020 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফিজিক্যাল সায়েন্স গ্রুপ এ এবং গ্রুপ বি সলভ করেছি। ইতিমধ্যে তোমাদের 3 দিনে 2017, 2018, 2019 দিয়ে দিয়েছি। আজকে মাধ্যমিক পরীক্ষা 2020 সালের মাধ্যমিক পরীক্ষার গ্রুপ এ এবং গ্রুপ বি সলভ করলাম। প্রতিটি প্রশ্ন সমাধান তো হলোই, প্রতিটি প্রশ্ন সুন্দর করে ধরে ধরে আমি বুঝিয়ে দিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। ভিডিওটি দেখলে তোমাদের অনেকগুলো কাজ একসঙ্গে হবে। প্রথমত রিভিশন হবে, দ্বিতীয়ত 2020 সালের বিগত মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হবে। কেমন পরীক্ষায় প্রশ্ন এসছে, সহজ না কঠিন, আমি পারবো কি পারবো না, এই সমস্ত ব্যাপারে তোমাদের কনফিডেন্স লেভেল গ্রো হবে। তোমরা দেখতে পাবে কি ধরনের প্রশ্ন, কেমন ভাবে উত্তর দিতে হয়। আমি সমস্ত কিছু ডিটেলসে কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, সেগুলোও বুঝতে পারবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো এইভাবে আগামী দিন তোমরা 2022, তারপর 2023, 2024 সালের গ্রুপ এ গ্রুপ বি সমাধান পাবে। তারপরে আমি শুরু করে দেবো আবার 2017 থেকে গ্রুপ সি সমাধান। ওকে, তো চলো আজকে দেখো 2020 সালের গ্রুপ এ এবং গ্রুপ বির প্রশ্ন কেমন এসেছিল, সেগুলোর উত্তরই বা কি হবে। চলো দেখা যাক। 2020 সালের গ্রুপ এ শুরু করা যাক। 2020 সালের গ্রুপ এ 15টি এমসিকিউ, তারপর গ্রুপ বি করবো আমরা। তো চলো পরপর শুরু করি। 1.1, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? অপশন এ NO, অপশন বি NO2, অপশন সি CFC, অপশন ডি CO2। দেখো আমাদের এবিটে টেস্ট পেপারের যে সেকশন এ করেছি আমরা, তাছাড়া আমাদের এমসিকিউ কম্পিটিশন, তাছাড়া এমসিকিউ সলভের বিভিন্ন ভিডিওতে অলরেডি আমি ভীষণ আশাবাদী যে আমার স্টুডেন্টদের কাছে প্রত্যেকটা এমসিকিউ কমন হয়ে যাবে। তো দেখো হবেও তাই। দেখো 2020 প্রথম প্রশ্নটা বহুবার আমরা অলরেডি করেছি। কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? উত্তর হবে অবশ্যই অপশন সি CO2। কারণ NO সহায়তা করে, NO2 সহায়তা করে, CFC অবশ্যই করে, তাহলে ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না কে? CO2। চলো 2 নম্বর 1.2, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP-তে PV এর মান কত? এটা বহুবার তোমাদের করিয়েছি আমি। PV সমান সমান আমি তোমাদের কি বলেছি? PV সমান সমান nRT। এখন n হচ্ছে মোল সংখ্যা, n মোল সংখ্যা, তাহলে যেটা দাঁড়াচ্ছে আমরা কি জানি? আমরা জানি যে 22.4 লিটার STP-তে 22.4 লিটার যে কোনো গ্যাস সমান সমান আমরা কি জানি? 1 মোল, তাই তো? তাহলে এখানে রয়েছে দেখো 11.2 লিটার, তাহলে 11.2 লিটার মানে কত মোল? 11.2 লিটার মানে হাফ মোল, দ্যাট ইজ 0.5 মোল। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি? PV সমান সমান nRT, তার মানে 0.5 RT। দেখি কোথায় আছে, এই যে অপশন সি 0.5 RT। বোঝা গেল ব্যাপারটা? এখানে যদি 22.4 লিটার হতো তাহলে পিভির মান কত হতো? 8টি হতো, কারণ তখন এন এর মান 1 হতো। ঠিক আছে, এখানে যদি 33.6 হতো তাহলে হতো কত? তাহলে 33.6 না, যদি 44.8 হতো তাহলে 2 মোল হতো 2। অর্থাৎ যখন যেমন হবে 22.4 লিটারে 1 মোল হয়, সেটা 11.2 হোক, 5.6 হোক, 44.8 লিটার হোক, যা হোক সেই অনুযায়ী মোল বের করে নিয়ে বসিয়ে দিলেই এনআরটি বেরিয়ে আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি 3 নম্বর। তাহলে 1 আর 2 হয়ে গেল। চলো দেখো 1.3ও কিন্তু অ্যাপ্লাইড টাইপের একটা ছোট্ট অঙ্ক। এখানে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 + 2O2 সমান CO2 + 2H2 ব্যালেন্স করাই আছে। বলছে 10 মোল মিথেনকে পোড়াতে STP-তে কত আয়তন O2 লাগবে? অপশনগুলো এখানে দেওয়া আছে, সেটা পরে দেখছি আমি। আগে দেখো সমীকরণে কি বলছে? CH4 এর আগে 1 আছে, মানে কি 1 মোল মিথেন। তাহলে 1 মোল মিথেনকে পোড়াতে কত মোল অক্সিজেন লাগছে? 2 মোল, তাই তো? তাহলে স্বাভাবিকভাবেই 10 মোল মিথেনকে পোড়াতে কত মোল অক্সিজেন লাগবে? 20 মোল অক্সিজেন লাগবে, তাই না? এইবার স্বাভাবিকভাবে এক্ষুনি তোমাদের আমি শেখালাম যে 1 মোল যে কোনো গ্যাসের STP-তে আয়তন কত? 22.4 লিটার। তাহলে স্বাভাবিকভাবেই তাহলে 20, তাহলে 10 মোলের কত হবে? 10 মোলের হবে 224 লিটার, তাহলে 20 মোলের হবে 448 লিটার। ব্যাস, তাহলে উত্তর কোথায় আছে? অপশন এ 448 লিটার। দেখো বুঝতে পারলে কিনা? দেখো সমীকরণ অনুযায়ী 1 মোল মিথেনকে পোড়াতে 2 মোল অক্সিজেন লাগছে। তাহলে 10 মোল মিথেনকে পোড়াতে, এই যে 10 মোল মিথেনকে পোড়াতে কত মোল লাগবে? 20 মোল অক্সিজেন লাগবে। এখন 20 মোল অক্সিজেনের আয়তন কত? 1 মোল অক্সিজেনের আয়তন 22.4 লিটার, তাহলে 20 মোল 22.4 এর সঙ্গে 20 গুণ করে দিলেই উত্তর পেয়ে যাবে 448 লিটার। ঠিক আছে, চলো 1.4, প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? অপশন এ রূপো, অপশন বি হিরে, অপশন সি তামা,
অপশন ডি অ্যালুমিনিয়াম। এই প্রশ্নটা বহুবার তোমরা করেছো, বহুবার করেছো। অপশন অবশ্যই হবে অপশন বি হিরে, তাই তো? হিরের তাপ পরিবাহিতা এখানে প্রদত্ত যতগুলো আছে তাদের মধ্যে সব থেকে বেশি। ওকে, চলো 1.5, খুব সুন্দর একটি প্রশ্ন, বুদ্ধিদীপ্ত প্রশ্ন, ভালো করে ঠান্ডা মাথায় দেখো। একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ুমাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে প্রদত্ত কোণটি ঠিক। তাহলে একটা প্রিজমে কি করলো, বায়ুমাধ্যম থেকে এসে একই কোণে প্রিজমের আনততলে আপতিত হলো কে? একবার হচ্ছে তোমার লাল আলোক রশ্মি, আর একবার তাহলে এটা লাল আলোক রশ্মি, আর একটাই ধরো একই রকম কোণে আসলো কে? বেগুনি আলোক রশ্মি। তাহলে প্রথমটা প্রতিসরণ কোণ উৎপন্ন করলো কত? আর দ্বিতীয়টা প্রতিসরণ কোণ উৎপন্ন করলো ভি। তাহলে যেটা হবে সেটা হলো সম্পর্কটি অবশ্যই হবে সম্পর্কটি অপশন ডি আর লেস দেন ভি। কেন একটু বুঝে নাও, বিষয়টা কিচ্ছু না, বিষয়টা খুব সহজ। ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে আলোকরশ্মি, লাল আলোকরশ্মি, বেগুনি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের পর এর বিচ্যুতি অনেক বেশি হয়। তাহলে বিচ্যুতি অনেক বেশি হয় মানে প্রতিসরণ কোণটা অনেক বড় হবে, তাই তো? যেহেতু বেগুনি বর্ণের আলোকরশ্মি প্রতিসরণ কোণ উৎপন্ন করেছে ভি, আর লাল বর্ণের আলোকরশ্মি আমরা জানি সোজা পথে যায়, ওর বিচ্যুতি কম হয়। তাহলে সোজা পথে গেলে স্বাভাবিকভাবে প্রতিসরণ কোণের মান কম হবে। তাহলে স্বাভাবিকভাবেই দেখতেই পাচ্ছ এখানে স্বাভাবিকভাবেই আর অর্থাৎ লাল বর্ণ যে প্রতিসরণ কোণ উৎপন্ন করেছে তার মান বেগুনি বর্ণ যে প্রতিসরণ কোণ উৎপন্ন করেছে তার থেকে কম হবে। ক্লিয়ার? খুব সহজ, কিচ্ছু না। লাল সোজা চলে যায়, প্রতিসরণ কোণ কম হবে, বেগুনি বিচ্যুতি বেশি হয়, প্রতিসরণ কোণ বেশি হবে। তাহলে অবশ্যই বেগুনি বর্ণের উৎপন্ন প্রতিসরণ কোণ ভি অবশ্যই আর এর থেকে কি হবে? বেশি হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 1.6 কোয়েশ্চেনটাও তোমরা বহুবার করেছো, আমি তোমাদের বহুবার করিয়েছি। দেখো, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ হলো। তাহলে আমি দেখো, এটাও তোমাদের আমি বহুবার করিয়েছি। এইটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ, এর বক্রতা কেন্দ্র ধরে নিলাম এখানে একটা বিন্দু, একটা কি বলছে বিন্দু আলোক উৎস, ধরো এইটা বিন্দু আলোক উৎস। এখান থেকে দর্পণে আপতিত, আমি ধরে নিলাম দর্পণে এই আপতিত হলো। এখন এখান থেকে দর্পণে আপতিত হলে এটা এই বৃত্তের ব্যাসার্ধ বরাবর, তাহলে ব্যাসার্ধ বরাবর মানে লম্ব, তাহলে লম্বভাবে আপতিত হচ্ছে। তাহলে দর্পণ থেকে প্রতিফলিত হবেও লম্বভাবে। তাহলে এইভাবে গেল, আবার এই পথে ফিরে এলো। স্বাভাবিকভাবে এই পথে গেল মানে এ অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে যাওয়ার কথা ছিল, সে গেল কোন দিকে? এই দিকে। তাহলে স্বাভাবিকভাবে বিচ্যুতি কতটা? এই পুরোটা। তার মানে পুরোটা মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি উত্তর হবে। ব্যাপারটা দেখো, বিচ্যুতি কাকে বলে? এইভাবে আলোকরশ্মি গেল, গিয়ে এইভাবে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল, সাপোজ এইভাবে বেরিয়ে গেল। তাহলে বিচ্যুতি কোনটা বলো তো? এইভাবে গেল মানে ও বাধা না পেলে কোন দিকে যেত? ও এই দিকে যেত, কিন্তু গেল কোন দিকে? এই দিকে। তাহলে যেদিকে যেত আর যেদিকে গেল তাদের মাঝখানের এই কোণকে বলে বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ। ক্লিয়ার? তাহলে এখানেও দেখো, এইভাবে গেল, গিয়ে বাধা পেয়ে আবার সেই পথেই ফিরে এলো, কিন্তু যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে সেই পথে ফিরে এলো, মানে এই দুটোর মধ্যে কোণের মান 180 ডিগ্রি। ক্লিয়ার? মনে রেখো, ভুলো না কিন্তু। 1.6 ইম্পর্টেন্ট। নাও 1.7, তড়িতাধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের, অপশন এ একটি বিন্দু একটি গোলকাকৃতি, অপশন বি দুটিই গোলকাকৃতি, অপশন সি একটি বিন্দু অন্যটি বিস্তৃত, অপশন ডি দুটোই বিন্দু। অবশ্যই অপশন ডি উত্তর হবে, কারণ পরিষ্কার কুলম্বের সূত্রে বলাই আছে দুটি বিন্দু তড়িতাধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক। পরিষ্কার বলা আছে। তাহলে ওখানে পরিষ্কার বলা আছে কুলম্বের সূত্রে যে দুটি বিন্দু তড়িতাধানের মধ্যে। তাহলে 1.7 এর উত্তর অবশ্যই হবে দুটিই বিন্দু। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কি মনে হচ্ছে তোমাদের 2020 সালের প্রশ্নগুলো দেখে? কি মনে হচ্ছে তোমাদের? ভয় কি কমেছে? অনেকেই ভয় পাও যে ভৌতবিজ্ঞানের কোয়েশ্চেন খুব কঠিন হবে, এই হবে, পারবো না, কি করব। কিচ্ছু ভয় নেই। আমি তোমাদের আগাগোড়া একটাই তোমাদের আমি মনের জোর দিয়ে আসছি যে সমস্ত প্রশ্ন কমন পাবে। আর আমি তোমাদের যেভাবে উল্টে পাল্টে যেভাবে তোমাদের প্রস্তুতি করে দিয়েছি, তাতে এইটুকু আমি বলতেই পারি তোমাদের, এটা আমার বেশি বলা হবে না, যে আমার স্টুডেন্টদের আমি যথেষ্ট ভালোভাবেই তৈরি করে দিয়েছি। তো তাতে কোনো অসুবিধা অবজেক্টিভ পোর্শনের বা ইয়েতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলো 1.8, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, অপশন এ রোধ উচ্চ গলনাঙ্ক উচ্চ, অপশন বি রোধ নিম্ন গলনাঙ্ক নিম্ন, অপশন সি রোধ নিম্ন গলনাঙ্ক উচ্চ, অপশন ডি রোধ উচ্চ গলনাঙ্ক নিম্ন। ফিউজ তারের রোধ উচ্চ হয়, আবার গলনাঙ্ক নিম্ন হয়। কোথায় আছে? রোধ উচ্চ গলনাঙ্ক নিম্ন, ব্যাস, অপশন ডি।
ফিউজ তারে রোধ বেশি হয়, কারণ রোধ বেশি হলে কি হবে, ফিউজ তারের তার কি, ফিউজ তারের রোধ বেশি, ফিউজ তারের রোধ বেশি হবে। তাহলে রোধ বেশি হলে কি হয়, রোধ বেশি হলে উত্তপ্ত হবে, বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ গেলে উত্তপ্ত হবে, কারণ জুলের সূত্রে আমরা জানি H প্রপোর্শনাল টু R। তাহলে H প্রপোর্শনাল টু R, রোধ বেশি হলে উত্তাপ বেশি উৎপন্ন হবে। আর যদি বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়, প্রচুর তড়িৎ যাওয়ার চেষ্টা করে, তখন এই গলনাঙ্ক নিম্ন হওয়ার জন্য ফিউজ তার কেটে যাবে, বর্তনী ছিন্ন হয়ে যাবে, বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা পাবে। ঠিক আছে, তাহলে রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। 1.9-এ চলো এবার যাই, আলফা কণায় উপস্থিত। এবার দেখে নাও উত্তরে, আচ্ছা অপশনগুলো পড়ি, একটি প্রোটন একটি নিউট্রন, অপশন বি একটি প্রোটন, অপশন সি দুটি প্রোটন দুটি নিউট্রন, অপশন ডি একটি ইলেকট্রন। কোনটি হবে? এই প্রশ্নটাও কমন, প্রত্যেকটা প্রশ্ন একাধিকবার করিয়েছি আমি তোমাদের, প্রত্যেকটি প্রশ্ন, পরেরটাও দেখতেই পাচ্ছি। তাহলে আলফা কণায় উপস্থিত, আলফা কণা মানে কি? আলফা কণা মনে হচ্ছে হিলিয়াম পরমাণু, আমি ধরতে পারি হিলিয়াম পরমাণু বা 2 একক ধনাত্মক হিলিয়াম আয়ন। তাহলে এর মধ্যে 2 একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়নও বলতে পারি। যাই হোক, এর মধ্যে হাইড্রোজেন হিলিয়াম, তাহলে প্রোটন কটা? প্রোটন তো আর বেরোয় না, প্রোটন দুটো আর নিউট্রন দুটো, মনে রেখো। হাইড্রোজেন হিলিয়াম অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন, দুটো প্রোটন, নিউট্রন। এবার 2 একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়ন, তাহলে দুটো প্রোটন আর দুটো নিউট্রন তো থাকবেই। তাহলে কোথায় আছে? দুটো প্রোটন দুটো নিউট্রন, অপশন সি। ওকে, দুটো প্রোটন দুটো নিউট্রন, মনে রেখো আলফা কণায় উপস্থিত দুটো প্রোটন দুটো নিউট্রন। 1.10, প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? অন্তত 1000 বার তোমাদের করানো হয়েছে এবং এই সমস্ত প্রশ্নগুলো আমার স্টুডেন্টদের একদম ঠোঁটস্থ। অপশন এ ঘনত্ব, অপশন বি গলনাঙ্ক, অপশন সি স্ফুটনাঙ্ক, অপশন ডি তেজস্ক্রিয়তা। কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয় বা পিরিয়ডিক প্রপার্টিজ নয়? কোনো প্রশ্ন নেই, অপশন ডি তেজস্ক্রিয়তা উত্তর হবে। ঘনত্ব পর্যায়গত ধর্ম, গলনাঙ্ক পর্যায়গত ধর্ম, স্ফুটনাঙ্ক পর্যায়গত ধর্ম, তেজস্ক্রিয়তার কোনো নির্দিষ্ট নিয়ম কানুন মেনে পরিবর্তন হয় না, তাই এটা পর্যায়গত ধর্ম নয়। চলো নেক্সট, আর 5টা এমসিকিউ রয়েছে। 1.11, নিম্নলিখিত কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? অণুর অস্তিত্ব থাকে না কাদের মধ্যে? এটাও তোমাদের কমন কোয়েশ্চেন, ভেরি কমন কোয়েশ্চেন, বহুবার তোমরা প্র্যাকটিস করেছো। অণুর অস্তিত্ব থাকে না কাদের মধ্যে? আয়নীয় যৌগ। আয়নীয় যৌগদের ক্ষেত্রে অণুর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে এখানে দেখতে হবে কোনটা আয়নীয় যৌগ, সেটাই উত্তর হবে। চলো দেখি আয়নীয় যৌগ কি করে বের করতে হয়। আমি তোমাদের শিখিয়েছি, ধাতু আর অধাতুর কম্বিনেশন দেখতে হয়। আচ্ছা, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন অধাতু, ক্লোরিন অধাতু, তাহলে এটা উত্তর হবে না। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, তাহলে এটা হতে পারে। দেখি মিথেন, কার্বন হাইড্রোজেন দুটোই অধাতু, তাহলে এটা উত্তর হবে না। অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন দুটোই অধাতু, এটা উত্তর হবে না। এরা প্রত্যেকে হচ্ছে সমযোজী যৌগ, এই তিনটেই সমযোজী যৌগ, তাই তো? তাহলে এদের অণু হিসাবে অস্তিত্ব আছে, এদের প্রত্যেকের অণু হিসাবে অস্তিত্ব আছে। কিন্তু ক্যালসিয়াম অক্সাইড দেখে নাও, ক্যালসিয়াম অক্সাইডের ক্যালসিয়াম ধাতু আর অক্সিজেন অধাতু, তাহলে এটা কি যৌগ? এটা আয়নীয় যৌগ। আয়নীয় যৌগদের অণুর কোনো অস্তিত্ব থাকে না। এরা শুধুমাত্র ক্যাটায়ন এবং অ্যানায়ন, দুই বিপরীতধর্মী আয়ন পাশাপাশি অবস্থান করে মাত্র, এদের অণু হিসাবে কোনো অস্তিত্ব নেই। তাহলে উত্তর কোনটা হবে? অপশন বি। ওকে, চলো নেক্সট। 1.12, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রদত্ত কোন বিবৃতি ঠিক? ভালো করে দেখে নাও। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। অপশন এ ক্যাথোডের ভর কমে, অপশন বি অ্যানোডের ভর বাড়ে, অপশন সি দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্ব কমে, অপশন ডি দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। তাহলে কোনটা হবে বলো? আচ্ছা, আমি বলে দিই তোমাদের, এটা তোমরা কপার সালফেট দ্রবণে কপার তড়িৎদ্বার ব্যবহার করেছে, এইটা হচ্ছে ক্যাথোড ধরলাম আর এইটা অ্যানোড ধরলাম। আমি তোমাদের ঘটনাটা কি হয় একটু মনে করিয়ে দিই। আমরা জানি কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ক্রমশ মোটা হয়, অ্যানোড ক্রমশ সরু হয়। তাহলে ক্যাথোডের ভর কমে, এটা ভুল, এটা ঠিক নয়। অ্যানোডের ভর বাড়ে, এটাও ভুল, তার মানে এটাও উত্তর নয়। দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্ব কমে, এখানে কপার তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে, দুটোই কপার তড়িৎদ্বার, এখানে কপার সালফেট দ্রবণ। এখানে কি হয় জানো তো, এই দ্রবণ থেকে কপার যদি এই কপার তড়িৎদ্বারে গিয়ে জমা হয়, সঙ্গে সঙ্গে অন্য একটা তড়িৎদ্বার থেকে কপার দ্রবণে চলে আসে। ফলে দেখো সব সময় একটা সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের একটা ব্যালেন্স বজায় আছে। দ্রবণ থেকে কপার চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই ঘাটতি মেটানোর জন্য এই অ্যানোড তড়িৎদ্বার থেকে কপার চলে আসছে। ফলে উত্তর হবে অপশন ডি, দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্ব সর্বদা অপরিবর্তিত থাকে। স্বাভাবিক, কারণ কপার তো আর কমছে না, যাচ্ছে আবার সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। ফলে দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্ব সর্বদা কি থাকছে? অপরিবর্তিত থাকছে। তাহলে 1.12 এর উত্তর কি হবে? 1.12 এর উত্তর হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট এমসিকিউ দেখি।
দেখো নেক্সট এমসিকিউ, এটাও কমন। সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? সোডিয়াম এটার অবশ্যই উত্তর হবে বেগুনি। এটা আর বেশি সময় নষ্ট করলাম না, কারণ এটা বহুবার দেখেছি। আমি তোমাদের একটা কথা বলে দিই, শুনে নাও, যে অজৈব রসায়নের ওখানে বেশ কয়েকটা রং পরিবর্তন নিয়ে প্রশ্ন তোমরা একটা খাতায় লিখে রাখবে। যেমন সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, যেমন K2H নেসলার বিকারক, যেমন ফেরিক ক্লোরাইড, ওকে, যেমন সিলভারের সংস্পর্শে H2S কোন বর্ণ ধারণ করে, ইত্যাদি 4-5টা মতন আছে। ওই 4-5টা থেকে একটা এমসিকিউ কিন্তু তোমাদের আসতেই পারে। ঠিক আছে, তাহলে সোডিয়াম নাইট্রোক্সাইড এটা কি হলো? বেগুনি। চলো নেক্সট 1.14, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হলো অপশন এ FeO, অপশন বি Fe2O3, অপশন সি Fe3O4, অপশন ডি FeCO3। রেড হিমাটাইটের সংকেত অ্যাকচুয়ালি রেড হিমাটাইট মানে কি? আয়রন অক্সাইড। রেড হিমাটাইট ওটার না কি বলা হয়? আয়রন অক্সাইড, ওকে বলা হয় ফেরিক অক্সাইড। কি বলা হয়? ফেরিক অক্সাইড। তাহলে ফেরিক অক্সাইড কোনটা হবে এখানে? অপশন বি Fe2O3। মনে রেখো Fe2O3 ফেরিক অক্সাইড। ক্লিয়ার? এটা ফেরাস অক্সাইড, এটা ফেরিক অক্সাইড। সবসময় মনে রাখবে রেড হিমাটাইট মানে Fe2O3। শেষ প্রশ্ন এমসিকিউ, নিম্নলিখিত কোন যৌগটির সঙ্গে জলীয় NaCO3 সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? এটা আমি তোমাদের অর্গানিক কেমিস্ট্রিটা কিছুদিন আগেই তোমাদের আমি সলভ করিয়ে দিয়েছি। ABT এর যত অর্গানিক কেমিস্ট্রির কোয়েশ্চেন আছে সেখানে বহুবার এই কোয়েশ্চেনটা এসছে, কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তোমরা মনে রেখো যে জলীয় NaCO3 কার সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করে? অবশ্যই এই তথ্যটা তোমরা জানো যে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে। তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড কোনটা? CH3CH2OH, এটা অ্যালকোহল, তাহলে এটা উত্তর হবে না। CH3CHO, এটা অ্যালডিহাইড, এটা উত্তর হবে না। CH3COCH3, এটা কিটোন, এটা উত্তর হবে না। তাহলে কি হলো? OH কার্যকরী গ্রুপ, তার মানে এটা অ্যালকোহল। CHO কার্যকরী গ্রুপ, তার মানে এটা কি? তার মানে এটা অ্যালডিহাইড। আচ্ছা, CO কার্যকরী গ্রুপ, তার মানে এটা কি? কিটোন। এবার লাস্টেরটা দেখো COOH কার্যকরী গ্রুপ, তার মানে এটা কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ CH3COOH মানে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে উত্তর হবে কোনটা? ডি। তাহলে 1.5 এরটা উত্তর হবে ডি। জলীয় NaCO3 কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে এইভাবে 2020 সালের 15টি এমসিকিউ কমপ্লিট হলো। অত্যন্ত সহজ প্রশ্ন, এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছো যারা, যে সমস্ত আমার প্রিয় ছাত্র এবং ছাত্রী, তাদের কাছে এই 15টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তারা পারবে, এই কনফিডেন্স আমার আছে। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে রেডি করো নিজেদের প্রিপারেশনটা, নিজেদের উপর আস্থা রাখো, ভরসা রাখো, যেইটা তোমাদের শেষ হাসি হাসাবে। অর্থাৎ কখনো টেনশন করো না, টেনশন করলে কি হয়? জানা জিনিসও গুলিয়ে যায়। চলো তাহলে এবার গ্রুপ বি দেখি, 2020 সালের গ্রুপ বি কেমন প্রশ্ন এসছে, চলো সলভ করি। চলো দেখো প্রথম প্রশ্ন, এখানে গ্রুপ বি 21টি অবজেক্টিভ থাকবে, সব ধরনের প্রশ্ন থাকবে এখানে। তোমরা জানো শূন্যস্থান পূরণ, ম্যাচিং, এক কথায় উত্তর, সত্য মিথ্যা সমস্ত কিছু থাকবে। চলো দেখি 2.1, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? সরাসরি উত্তর লেখো মিথেন। কোল বেড থেকে মিথেন সংগ্রহ করা হয়, মিথেন গ্যাস সংগ্রহ করা হয়। সহজ প্রশ্ন, কোনো অসুবিধা নেই। অথবাই চলো, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। তার মানে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম যেটি বিশ্ব উষ্ণায়ন ঘটায়, তার মানে গ্রিন হাউস গ্যাসের নাম বলতে বলছে, তাই না? গ্রিন হাউস গ্যাসই তো কি করে? বিশ্ব উষ্ণায়ন ঘটায় বা গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। তাহলে বায়ুতে উপস্থিত একটি গ্যাস আমরা লিখতেই পারি, কি লিখতে পারি? কার্বন ডাইঅক্সাইড লিখতেই পারি, তাই না? বায়ুতে উপস্থিত একটি গ্যাস কার্বন ডাইঅক্সাইড, যে কিনা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, মিথেন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, চলো নেক্সট 2.2। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের একটু বলি, গ্রিন হাউস গ্যাসগুলো একটু মনে করো তো কি কি আছে। গ্রিন হাউস গ্যাস কি কি আছে? CO2 আছে, আর কি আছে একটু মনে করো তো, বলো তো মনে মনে দেখি। কার্বন ডাইঅক্সাইড হলো, মিথেন, আর নাইট্রাস অক্সাইড, CFC, আর জলীয় বাষ্প, তাই না? এগুলো সব। এর মধ্যে জৈব গ্রিন হাউস গ্যাস কোনটা? এইটা জৈব, বাকি এইটা অজৈব, এটা অজৈব। ঠিক আছে, তাহলে চলো নেক্সট 2.2, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। একটি শক্তি উৎস, তাহলে অবশ্যই সেটাকে কি বলা যেতে পারে? বায়ু শক্তি হতে পারে,
বায়ু শক্তি অর্থাৎ যেগুলো, যে শক্তি উৎসগুলো সাধারণত অপ্রজ্বলিত শক্তি উৎস বা যেগুলো তোমার পুনর্নবীকরণযোগ্য, নবীকরণ, যেমন জোয়ার ভাটার শক্তি হতে পারে, বায়ু শক্তি হতে পারে, ঠিক আছে, এইগুলো বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, এগুলো কিন্তু সব কিন্তু স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়, ঠিক আছে, সৌরশক্তি ইত্যাদি ইত্যাদি। একটা বলেছে, যেহেতু একটা বলেছে, একটি বলেছে, তাহলে আমরা কিন্তু অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন একটিই উত্তর লিখবো, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান। গ্যাসের গতীয় তথ্য অনুযায়ী আমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারি। এখানে এই পাত্রটার মধ্যে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে আবদ্ধ পাত্র গ্যাস রাখা আছে, গ্যাসের অণুগুলির বেগ সমান। অবশ্যই এই বিবৃতিটি সর্বৈবভাবে মিথ্যা, কারণ গ্যাসের গতীয় তত্ত্বে পরিষ্কার বলাই আছে। গ্যাসের গতীয় তত্ত্বে কি বলা আছে? গ্যাসের গতীয় তত্ত্বে বলা আছে যে গ্যাসের অণুগুলির বেগ শূন্য থেকে প্রায় শূন্য থেকে, শূন্য তো হয় না, প্রায় শূন্য থেকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, প্রায় শূন্য থেকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। অর্থাৎ যে গ্যাসের অণুটা এক্ষুনি আসতে চলছে, সেই গ্যাসের অণুর সঙ্গে আর একটা গ্যাসের অণুর ধাক্কা লেগে গিয়ে সঙ্গে সঙ্গে তার বেগ বেড়ে যেতে পারে। তাহলে এইরকমভাবে এইরকম আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের অণুগুলো ইতস্তত বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছে পাত্রের মধ্যে, কখনো তার বেগ বাড়ছে, কখনো তার বেগ কমছে, ফলে তাদের বেগ সমান, এই কথাটা মিথ্যা। চলো নেক্সট 2.4, চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি, ভালো করে খেয়াল করো, ভি, আমি বারবার এইটা খেয়াল করতে বলি, ক্যাপিটাল টি না স্মল টি? ক্যাপিটাল টি। তাহলে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? তাহলে লেখচিত্রের, তোমরা জানো ভি বনাম টি লেখচিত্র কেমন হয়? মূল বিন্দুগামী সরল লেখা হয়। তাহলে অবশ্যই লেখচিত্রের প্রকৃতি এইটাই লিখতে হবে, যেটা লিখছি এখন সেইটাই হচ্ছে উত্তর। গ্রাফটা তুমি আঁকতেও পারো না পারো, তোমার ব্যাপার। তাহলে মূল বিন্দুগামী কি হবে? মূল বিন্দুগামী সরল লেখা। ওকে, তাহলে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরল লেখা। এইটাই যদি তোমাকে ভি বনাম স্মল টি দিত, অর্থাৎ সেলসিয়াস, তাহলে এইটা 0 যেহেতু, তাহলে এটা ধরে নেওয়া যায় -273, তখন গ্রাফটা কিন্তু এরকম হবে। ওকে, ভি বনাম, তাহলে ভি বনাম ক্যাপিটাল টি, আর ক্যাপিটাল টি কেন হচ্ছে? এইটা হচ্ছে 0 কেলভিন, এই যে ঠিকই আছে 0 কেলভিন, ঠিক আছে, দুটোই বলে দিলাম, এই প্রসঙ্গে উল্লেখ করে দিলাম। ভি বনাম ক্যাপিটাল টি মূল বিন্দুগামী সরল লেখা, আর ভি বনাম স্মল টি ওটা সেলসিয়াস স্কেলের এক্স অক্ষকে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্পর্শ করে। আচ্ছা নেক্সট 2.5, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। এটাও মিথ্যা, এই তথ্যটিও মিথ্যা। কারণ আমরা জানি এখানে কি কি দেওয়া আছে, তামা, ইনভার আর লোহা, এদের মধ্যে ইনভারের রৈখিক প্রসারণ গুণাঙ্কের মান সর্বনিম্ন। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে ইনভার ধাতুর প্রসারণ এতটাই কম হয় যে সেটা উপেক্ষা করার মতন, অর্থাৎ নেগলিজিবল অ্যামাউন্ট। যে কারণে মনে হয় এখানে তামা বা লোহা, এদের উষ্ণতা বৃদ্ধি করলে এদের যে প্রসারণটা হয় সেটা কিন্তু উপেক্ষণীয় নয়, সেটা হিসেবের মধ্যে আনার মতন। কিন্তু ইনভারের প্রসারণ খুবই কম হয়, রৈখিক। কেন? কারণ এর রৈখিক প্রসারণ গুণাঙ্কের মান সর্বনিম্ন। সেই জন্য ইনভারের এই বিশেষ গুণ থাকার জন্য এটাকে মিটার স্কেল তৈরি করার কাজে ইনভার ব্যবহার করা হয়। ওকে, মিটার স্কেল তৈরি করার কাজে কেন? কারণ যেহেতু ওটা দিয়ে বিভিন্ন দৈর্ঘ্য মাপবো, আর দৈর্ঘ্যটা সঠিকভাবে মাপাটা আমাদের দরকার। কম বেশি হলে সমস্যা, যেটা দিয়ে মাপবো সেই যদি বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, তাহলে সমস্যা। সেই জন্য মিটার স্কেল, যেহেতু ইনভার যেহেতু উষ্ণতা বৃদ্ধি পেলে বা উষ্ণতা হ্রাস পেলে ওর পরিবর্তন খুব একটা হয় না, সেই জন্য দৈর্ঘ্যের সঠিক মাপটা আমরা পেতে পারি। ঠিক আছে, নেক্সট চলো, পরের প্রশ্ন কি কি আছে। এ পর্যন্ত যা প্রশ্ন তোমরা দেখলে কি কঠিন না সহজ মনে হচ্ছে বলো 2020 সালের? তাহলে 17, 18, 19, 20, আজকে 17 থেকে শুরু করেছি আমি, 4 দিন আগে 17 দিয়েছি, তারপর প্রতিদিন আমি গ্রুপ এ এবং বি এর সলভ দিচ্ছি। গতকাল 2019 দিয়েছি, আজকে 2020, আর 21 সালে তো করোনার জন্য পরীক্ষা হয়নি, 22, 23, 24, আর 3 বছর দেওয়ার পরেই আমি গ্রুপ সি ধরবো। তাহলে গ্রুপ এ আর বি দেখে তোমাদের সাহস বাড়ছে তো, তোমাদের কনফিডেন্স বাড়ছে তো, তোমরা সমস্ত প্রশ্ন পারছো, এটা আমার বিশ্বাস। চলো নেক্সট দেখি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, অথবা আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? কি প্রশ্ন এটা? অত্যন্ত সহজ প্রশ্ন। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক, কেউ যদি সেলসিয়াসে লেখো তাহলে লিখতে পারো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ব্যাস হয়ে গেল। কেউ যদি ফারেনহাইটে লেখো তাহলে লিখতে পারো ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। কেউ যদি কেলভিনে লেখো তাহলে কেলভিনে কিন্তু ডিগ্রি হয় না, কেলভিন ইনভার্স, ব্যাস। কারণ তোমরা জানো আয়তন প্রসারণ গুণাঙ্কের একক বলো, আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককই বলো, আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক, প্রত্যেকের কিন্তু একক সেম,
প্রত্যেকের কিন্তু একক একই একক, এইটা অথবা এইটা, যে কোনো একটা লিখলেই হবে। কেন একটুখানি দেখে দিই আলফাবেটে গামা মানে হচ্ছে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। একটুখানি বুঝে নাও ব্যাপারটা কেন হলো। তাহলে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইন্টু T2 উষ্ণতার পার্থক্য। এবার দেখো উপরেও আয়তন নিচের আয়তন, তাহলে আয়তন উপরেও নিচে আয়তন একই জাতীয় রাশি হলে আয়তনের একক তো থাকবে না, কেটে যাবে। তাহলে থাকছে পড়ে কিসের একক? থাকছে পড়ে 1 বাই কিসের একক? উষ্ণতার একক, তাই না? উষ্ণতার একক। তাহলে উষ্ণতার একক 1 বাই উষ্ণতার একক বলেই কিন্তু এই ইনভার্সগুলো হচ্ছে। তাহলে সেলসিয়াসে হলে 1 বাই ডিগ্রি সেলসিয়াস, এইটা উপরে গেলে কি হবে? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ফারেনহাইটে হলে 1 বাই ডিগ্রি ফারেনহাইট, এইটা উপরে গেলে কি হবে? ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। কেলভিনে হলে 1 বাই কেলভিন, দ্যাট ইজ কেলভিন ইনভার্স। বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার হলো? চলো নেক্সট, গলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায়? গলীয় দর্পণের মেরু খুব সহজ একটি প্রশ্ন। দেখো আমি তোমাদের একে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি তোমাদের প্রথমে এখানে একটা দর্পণ আঁকলাম, এইটা অবতল দর্পণ, কারণ তোমরা জানো অবতল দর্পণের এই দিকে এইভাবে দেয়া হয়। আর একটা দর্পণ আঁকলাম, সেটা হচ্ছে উত্তল দর্পণ, ভেতরে থাকে। ঠিক আছে, তাহলে এইবার দেখো এই যে দর্পণটা, এই দর্পণের প্রতিফলক তল কোনটা? এইটা নিশ্চয়ই প্রতিফলক তল। তাহলে এই প্রতিফলক তলের গলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায়? গলীয় দর্পণের মেরু হচ্ছে এই যে অবতল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দু। তাহলে কোনটা? এইটাকে বলা হয় গলীয় দর্পণের মেরু। একই রকমভাবে এখানেও দেখো এই প্রতিফলক তলের মধ্যবিন্দু কোনটা? এইটা। তাহলে একে কি বলবো? মেরু। ঠিক আছে, তাহলে কি বললাম? যে কোনো গলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। ক্লিয়ার? তাহলে এখানে মেরু হচ্ছে এইটা, আর এখানেও মেরু এটা। বোঝা গেল ব্যাপারটা? কোনো গলীয় দর্পণের, আবার বলছি, কোনো গলীয় দর্পণের, সেটা অবতল হোক বা উত্তল হোক, গলীয় দর্পণের প্রতিফলক তলের, যেখান থেকে প্রতিফলন ঘটে, প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলে ওই দর্পণের মেরু। ক্লিয়ার? চলো নেক্সট, এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। এটা সবাই জানে, ছোটরাও জানে, যদি ক্লাস 5-6 এর স্টুডেন্টদের জিজ্ঞেস করা যায় তারাও জানে। এক্স রশ্মির ব্যবহার অনেক আছে। প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহার করা হয়, সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্বাস্থ্য খাতে ব্যবহার করা, মেডিকেল ক্ষেত্রে ব্যবহার করা হয়। কীরকম মেডিকেল ক্ষেত্রে কীরকম ব্যবহার করা হয়? দেখো মেডিকেল ক্ষেত্রে এটাই সব থেকে মনে রাখা সুবিধা। মেডিকেল ক্ষেত্রে ব্যবহার করা হয় আমাদের শরীরে কোনো অবাঞ্ছিত বস্তু থাকলে, অর্থাৎ শরীরে যদি কোথাও ভেতরে যদি কোথাও ভেঙে গেল, খেলতে গিয়ে হাড় ভেঙে গেল, তাহলে হাতে পায়ে হাত বা পা বা কোথাও শরীরে কোথাও কোনো হাড় ভেঙে গেলে তখন প্রথম যেটা ডাক্তারবাবু করতে বলেন সেটা হলো এক্স রে করতে বলেন। হাত বা পায়ের হাড় বা অন্য কোথাও শরীরে কোথাও হাড় ভেঙে গেলে কি করা হয়? এক্স রে করে দেখে নেওয়া হয় পরিস্থিতি কি, তাই না? পরিস্থিতি কি, এটা একটা আছে। আরও ধরো বড় বড় ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেমন যেই সেতুগুলো তৈরি হয়, নদীর উপরে যে সেতুগুলো, বড় বড় সেতু তৈরি হয়, সেখানে যে বড় বড় লোহার পাইপ, সেই বড় বড় লোহার পাইপগুলোর মধ্যে কোনো ফাটল আছে কি না সেইটা দেখতেও কিন্তু এক্স রে ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়া আরও অনেক কিছু এক্স রে ব্যবহার করা হয়। যেমন ধরো বিমান, এয়ারপোর্টে কেউ অসৎ উপায়ে কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা ব্যাগের মধ্যে করে, সেইগুলো দেখতেও কিন্তু এক্স রে ব্যবহার করা হয়। অনেক ব্যবহার রয়েছে, তাই না? অনেকে শরীরের মধ্যে লুকিয়ে অনেক হেরোইন, ড্রাগ এই সমস্ত নিয়ে যায়, বা অনেক মানে ইললিগ্যাল জিনিসপত্র নিয়ে যায়, সেগুলো এক্স রের সাহায্যে ধরা হয়। ঠিক আছে, প্রশাসনিক ক্ষেত্রেও ব্যবহৃত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। চলো 2.8 একটা প্রশ্ন, খুবই কমন একটা প্রশ্ন। এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এমন একটি বৈদ্যুতিক যন্ত্র হচ্ছে বৈদ্যুতিক মোটর। ওকে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত। উল্টোটাও কিন্তু মনে রাখতে হবে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোনটায়? তোমাদের একাধিকবার বলেছি আমি, সেটা হলো বৈদ্যুতিক জেনারেটর, তাই না? দুটোই জানতে হবে আমাদের, এ প্রসঙ্গে জেনে রাখছি আর কি, আমাদের রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে বৈদ্যুতিক জেনারেটর, তাই তো? তাহলে বৈদ্যুতিক জেনারেটরে উল্টো হচ্ছে। এখানে কি হলো? এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো, আর যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোনটায়? বৈদ্যুতিক জেনারেটর। ক্লিয়ার? চলো নেক্সট,
2.9 গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কি কি? তাহলে 3টে তার থাকে। 1 নম্বর তো লাইভ তার এখানে কোয়েশ্চেন বলেই দিয়েছে, তাহলে বাকি আর দুটো কি কি থাকে? 2 নম্বর কি? 2 নম্বর কি? লাইভ তার ছাড়া 2 নম্বর হচ্ছে নিউট্রাল তার। 2 নম্বর হচ্ছে নিউট্রাল তার। আর 3 নম্বর কি? 3 নম্বর আর্থ তার, আর্থিং তার। আর্থিং তারও বলা হয়, আর্থ তারও বলা হয়, আর্থিং তারই লিখি। তাহলে কি কি হলো? লাইভ তার, এটাই হচ্ছে মেন তার, লাইভ তার, নিউট্রাল তার আর আর্থিং তার। বোঝা গেল ব্যাপারটা? নিউট্রাল তার, আর্থিং তার, LNE। তাহলে লাইভ তার, নিউট্রাল তার, আর্থিং তার। নেক্সট 2.10 পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে, যে নিউক্লিয়ার রিয়াক্টর পারমাণবিক চুল্লি, সেখানে কোন ধরনের বিক্রিয়া ঘটানো হয়? নিউক্লিয় বিক্রিয়াটা 2 প্রকার তোমরা জানো, একটা আছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া আর একটা আছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। পারমাণবিক চুল্লিতে কোনটার প্রয়োগ করা হয়? অবশ্যই যেটা করা হয় সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া। বোঝা গেল ব্যাপারটা? নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া বা বিভাজন বিক্রিয়া। ক্লিয়ার? পারমাণবিক চুল্লিতে এখানে কি করা হয়? এটা যাতে শৃঙ্খল বিক্রিয়ায় রূপ না নিতে পারে, শৃঙ্খল বিক্রিয়ার রূপ না নিতে পারে, তার জন্য মডারেটর ব্যবহার করা হয়। মডারেটর ব্যবহার করা হয় কি? গ্রাফাইট মডারেটর ব্যবহার করে বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা হয়। নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু এটা ভয়াবহ রূপ নেবে, বিস্ফোরণ ঘটবে। ঠিক আছে? তাতে ভালোর জায়গায় খারাপ হবে। সেই জন্য নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, কিন্তু সেখানে নিয়ন্ত্রিত হারে পুরো বিক্রিয়াটা সম্পন্ন করা হয়। আর নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটলে সেটা একটা ভয়ঙ্কর পরিমাণে শক্তি উৎপন্ন হবে, যে কারণে পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর কোনো প্রশ্নই নেই। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কোথায় হয়? সূর্য, নক্ষত্র ইত্যাদি এই সমস্ত জায়গায় হয়, বা হাইড্রোজেন বোমায় হয়। ঠিক আছে? 2.10 অথবা দেখো একটা প্রশ্ন আছে, খুব সুন্দর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল কি? একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হচ্ছে, আমরা বলতে পারি ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি। এগুলো কি? প্রাকৃতিক। এগুলো তার কৃত্রিম উপায়ে তৈরি করা হয়নি, এগুলো হচ্ছে প্রাকৃতিক, প্রকৃতিতেই রয়েছে। এই সমস্ত তেজস্ক্রিয় মৌলগুলো প্রকৃতিতে রয়েছে, নর্মাল ওয়েতে রয়েছে, তাই এদেরকে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল বলা হয়। ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম ইত্যাদি। হ্যাঁ, একটা বলেছে বলে আমি একটা লিখলাম। চলো নেক্সট, আর কি কি প্রশ্ন আছে দেখি 2020 সালে। এইবার চলে এসছে দেখো 2.11-এ একটি ম্যাচিং, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করা। আমি তোমাদের আগাগোড়াই যেটা বলি যে ম্যাচিংটা 4টে নাম্বার তোলার একটা অন্যতম অস্ত্র, ফটাফট উঠে যাবে 4টে নাম্বার। দেখো চলো, এবং সঠিক করতে হবে। একটি ইউরেনিয়ামোত্তর মৌল বাদিকে রয়েছে, একটি অভিজাত মৌল, ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়। আর 4 ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি। তাহলে কোনটা হবে বলো? 2.1। তাহলে 1 নম্বর একটি ইউরেনিয়ামোত্তর মৌল, কোনটা হবে? ইউরেনিয়ামোত্তর মৌল অবশ্যই হবে নেপচুনিয়াম। দেখতে পাচ্ছ, ক্রিপ্টন, কপার, জিঙ্ক এরা নিশ্চয়ই হবে না। ইউরেনিয়ামোত্তর মৌল মানে কি? উত্তর মানে উত্তরাধিকারী বলে না, উত্তর। ইউরেনিয়ামোত্তর মানে ইউরেনিয়ামের পরবর্তী মৌল, ইউরেনিয়ামের পরবর্তী মৌল যেগুলো আছে, তাহলে এটা হবে বি। তাহলে এর পাশে লেখো বি। তাহলে এইটা হয়ে গেল, এর পাশে ক্রস দাও, এটা হয়ে গেল। একটি অভিজাত মৌল, অভিজাত মৌল মানে যাদের খুব কম পরিমাণে পাওয়া যায়, খুব কম পরিমাণে পাওয়া যায় যাদের, অভিজাত মৌল। অভিজাত মৌল কোনটা হবে? অভিজাত মৌল হবে ক্রিপ্টন। তোমরা জানো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়, বা এদেরকে অভিজাত মৌল বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে মনে রেখো কিন্তু হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের অভিজাত মৌল বলা হয়, নিষ্ক্রিয় মৌল বলা হয়। তাহলে স্বাভাবিকভাবে অভিজাত মৌল কোনটা হবে? এই হবে, এটা হয়ে গেল। চলো নেক্সট, ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়। কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয় অবশ্যই জিঙ্ক। জিঙ্ককে কার্বন বিজারণ কি করা হয়? জিঙ্ক অক্সাইডের মধ্যে কার্বন দেওয়া হয়। বুঝতে পারলে? জিঙ্ক অক্সাইডের মধ্যে কার্বন দেওয়া হয়। কার্বন কি করে? এখানে জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেনকে নিয়ে নেয়, নিয়ে নিজে কার্বন মনোক্সাইড তৈরি করলো আর জিঙ্ককে আলাদা করে দিল। স্বাভাবিকভাবে দেখো ধাতুটির অক্সাইডে, দেখো ধাতুটির অক্সাইড বলেছে, তাহলে ধাতুটির অক্সাইড মানে জিঙ্কের অক্সাইড। জেনে নাও কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়। তাহলে কার্বন ব্যবহার করলাম, কার্বন এখানে বিজারকের ভূমিকা পালন করলো, তাহলে নিজে জারিত হলো আর জিঙ্ককে বিজারিত করলো, তাহলে কার্বন মনোক্সাইড আর জিঙ্ক আলাদা হয়ে গেল। তাহলে জিঙ্ক ধাতু নিষ্কাশিত হয় এইভাবে, তাহলে এটা হবে জিঙ্ক। তাহলে বিএডি পেয়ে গেলাম। আর ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণের থেকে বেশি হবে কপার।
কারণ আমরা জানি পিতল কি কি দিয়ে তৈরি, আমরা জানি পিতল দুটো জিনিস দিয়ে তৈরি, এক হচ্ছে কপার আর এক হচ্ছে দস্তা। এখানে কপারের পরিমাণ সম্ভবত 70 ভাগ আর জিঙ্কের পরিমাণ 30 ভাগ সম্ভবত। তাহলে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে বেশি পরিমাণে থাকছে কোনটা, কপার। তাহলে তাহলে কি হলো এটা, অর্ডারটা কি হলো, অর্ডারটা হলো BADC, BADC, ওকে, BADC। নেক্সট চলো 2.11 হয়ে গেল। তাহলে কেমন মনে হলো তোমাদের? ম্যাচিংটা খুব কঠিন কিছু কি? কঠিন নয়, একটু ঠান্ডা মাথায় করলেই 4টে নম্বর সহজেই পাওয়া যায়। চলো নেক্সট 2.12 দেখো, ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি, এটা কোনটি হবে এখানে, কোনটি জলে দ্রবীভূত হয় না? আচ্ছা এটাও আমি শিখিয়ে দিই তোমাদের, আমি বহুবার শিখিয়েছি। জল, জল মানে একটা কি দ্রাবক? জল মানে একটা ধ্রুবীয় দ্রাবক, ধ্রুবীয় দ্রাবক, পোলার আর কি, পোলার, পোলার দ্রাবক। বেশ, তাহলে মনে রেখো জল একটা ধ্রুবীয় দ্রাবক বা পোলার দ্রাবক। এবার জলের মধ্যে কারা দ্রবীভূত হয়? জলের মধ্যে দ্রবীভূত হয় আয়নীয় যৌগ, এটা মনে রেখো। জলে দ্রবীভূত হয় আয়নীয় যৌগ আর সমযোজী যৌগ, সমযোজী যৌগ সাধারণত জলে দ্রবীভূত কম হয়। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে দেখতে হবে কোনটি জলে দ্রবীভূত হয় না, তাহলে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা সমযোজী যৌগ। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আমরা কি জানি, সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ, তাহলে সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে দ্রবীভূত হবে, তাহলে এটা উত্তর হবে না, উত্তর হবে ক্লোরোফর্ম। কি CH3 ক্লোরোফর্ম, এটা কি জৈব যৌগ, এটা জৈব যৌগ। জৈব যৌগ মানেই সমযোজী যৌগ, আর সমযোজী যৌগ আমরা জানি জলের মধ্যে কম দ্রবীভূত হয়। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ক্লোরোফর্ম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না, যেই বলেছে সঙ্গে সঙ্গে তুমি ধরে নাও জল, জল মানে আয়নীয় যৌগ দ্রবীভূত হয় আর সমযোজী যৌগ হয় না। তাহলে দেখতে হবে দুটোর মধ্যে সমযোজী কোনটা। ব্যাস, আমি বের করে ফেললাম ক্লোরোফর্ম। আর সোডিয়াম ক্লোরাইড নুন তো জলে দ্রবীভূত হয়, তোমরা এমনিই জানো, এমনিই বেরিয়ে আসবে। চলো 2.13, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতু। আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা তোমাদের আমি বলে দিই, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় কোন ধাতুতে নিষ্কাশিত করা হয়? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় যে সমস্ত ধাতু অত্যন্ত সক্রিয়, অত্যন্ত সক্রিয় ধাতু। তোমরা তো ধাতু সক্রিয়তা শ্রেণী তোমাদের আমি একাধিকবার বলেছি, ধাতু সক্রিয়তা শ্রেণী। যে ধাতু যত উপরে থাকে সেই ধাতু তত সক্রিয়। আমি বলেছি হাইড্রোজেন মাঝামাঝি থাকে, হাইড্রোজেনের নিচে যে সমস্ত ধাতু থাকে তারা সাধারণত নিষ্ক্রিয় প্রকৃতির, যেমন কপার থাকে, Ag থাকে, Au থাকে এরা। আর উপরে থাকে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এরা উপরে থাকে। তাই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা এমন একটি ধাতু, সরাসরি উত্তর লিখে দাও পটাশিয়াম, সরাসরি উত্তর লিখে দাও পটাশিয়াম। এছাড়া হতে পারে সোডিয়ামও হতে পারে। ঠিক আছে, একটা লিখতে বলেছি, যে কোনো একটা লিখে দেবে। ঠিক আছে, বোঝা গেল, একটি ধাতু। আচ্ছা, অথবা পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি? তাহলে এখানে কি করা হচ্ছে, পিতলের চামচের উপর সিলভারের প্রলেপ। তাহলে এর উপর আবার বোঝাই তোমাদের, এটা আমি আগের দিনও বুঝিয়েছি, পিতলের চামচের উপর দেয়া হবে কার প্রলেপ? এর প্রলেপ, সিলভারের প্রলেপ। আমি তোমাদের বলেছি যার উপর প্রলেপ দেওয়া হয় সেটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, আর যার প্রলেপ দেওয়া হয় সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে বলছি অ্যানোডটি কি? পিতল। ব্যাস, অ্যানোড হচ্ছে পিতলের চামচ। তাহলে উত্তর কি হবে? এটা তো বোঝালাম, এটা কিন্তু লিখতে যেও না, অত কিছু লিখতে হবে না, সরাসরি উত্তর লিখবে পিতলের চামচ। আমি তো বোঝাচ্ছি জাস্ট, এত তথ্য দিচ্ছি, এত তথ্য কিন্তু উত্তরের পাঠ নয়। উত্তরের পাঠ যেমন এই ক্লোরোফর্ম সোডিয়াম, তুমি এত কিছু লিখতে যাবে নাকি? তুমি শুধু লিখবে কোনটি জলে দ্রবীভূত হয় না, সরাসরি উত্তর লিখবে ক্লোরোফর্ম। ব্যাস, 1 নম্বর পেয়ে যাবে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। তুমি এত কিছু লিখতে যাবে নাকি? কিচ্ছু লিখবে না। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা এমন একটি ধাতু হলো পটাশিয়াম। ব্যাস, পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি? পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি হলো পিতলের চামচ। ব্যাস, এইটা উত্তর। চলো দেখি আর কি কি প্রশ্ন রয়েছে। নেক্সট 2.14, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? সরাসরি উত্তর লিখে দাও। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়, তাই না? তড়িৎ বিশ্লেষণের সময় আমরা যদি কারেন্ট না পাঠাই তাহলে তড়িৎ বিশ্লেষণ হবে? নামই তো তড়িৎ বিশ্লেষণ। দেখো, নামই তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ পাঠিয়ে বিশ্লেষিত করা। তড়িৎ পাঠালাম, কোনো একটা পদার্থকে ভেঙে নতুন কোনো পদার্থ উৎপন্ন করা, তাহলে তড়িৎ শক্তি পাঠাচ্ছি, তাহলে তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। 2.15-এ চলে আসো। উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। আচ্ছা, তার আগে একটা কথা বলে দাও তো, লিটমাস কাগজের সাহায্যে কি করে বোঝা যাবে যে ক্ষার? তাহলে লিটমাস কাগজ কি করে? লাল লিটমাস কাগজকে নীল বর্ণে পরিণত করে, তাই না? ক্ষার কি করে? এইটা তো আমাদের জানতে হবে, মাথায় থাকতে হবে আমাদের, যে ক্ষার
লাল লিটমাসকে কি করে, লাল লিটমাসকে নীল করে। যেমন আমরা জানি লিটমাস অ্যাসিড লিটমাসকে কি করে, নীল লিটমাসকে কি করে, লাল করে, এটা তো আমরা জানি। তাহলে এইবার দেখি কোনটাই রেসপন্স করছে। যদি রেসপন্স করে যেটাই করবে সেটা আমি বলবো, যদি এটাই রেসপন্স করে ক্ষার বলবো, এটাই রেসপন্স করলে অ্যাসিড বলবো। এবার অ্যামোনিয়ার জলীয় দ্রবণের মধ্যে লিটমাস কাগজ দিলে দেখা যায় যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল বর্ণে পরিণত করে। কি করে, লাল লিটমাসকে নীল বর্ণে পরিণত করে। সেখান থেকে আমরা সিদ্ধান্তে কি আসতে পারি যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? তুমি কি লিখবে, তোমার উত্তর কতটুকু হবে? তোমার উত্তর হবে যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের মধ্যে আমি যদি লাল লিটমাস কাগজ দিই তাহলে লাল লিটমাস কাগজটা নীল হয়ে যায়। ঠিক আছে, নীল দিলে তো আর কোনো চেঞ্জ হবে না, নীল নীলই থাকবে, কিন্তু লাল লিটমাস কাগজ দিলে নীল হয়ে যায়। এটা প্রমাণ করে যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয়। ক্লিয়ার? চলো পরেরটা। অথবা শূন্যস্থান পূরণ করো। NaOH প্লাস H2S অ্যারো একটা, এখানে একটা কিছু যৌগ বসবে প্লাস H2O। ঠিক আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে H2S বিক্রিয়া করে কোন উৎপন্ন করে, যৌগ উৎপন্ন করে আর জল উৎপন্ন করে। এখানে হবে যেটা সেটা আমি লিখে দিচ্ছি NaHS, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। ওকে, NaOH এর সঙ্গে দেখো এখানে H2O, এখানে একটা H বেরিয়েছে, একটা H বেরিয়ে এই H2 এর সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করেছে, আর HS আছে, তাহলে NaHS, ব্যাস হয়ে গেল। H2S এর একটা H এখানে চলে গেল, আর H আর S থাকলো, আর এখানে সোডিয়াম থাকলো, তাহলে NaHS হয়ে গেল। সরাসরি মনে রাখার সুবিধা তোমাদের। তাহলে এটাকে বলে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। ওকে, চলো আর খুব বেশি প্রশ্ন নেই, দেখি। চলো এইগুলোই শেষ প্রশ্ন 2020। ইউরিয়ার একটি ব্যবহার লেখো। ইউরিয়া কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয়। এর থেকে সুন্দর উদাহরণ ব্যবহার আর কি হতে পারে? কৃষিক্ষেত্রে ইউরিয়া কৃষিক্ষেত্রে সার হিসাবে ব্যবহৃত হয়, কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয়। ওকে, নেক্সট চলো প্রোপাননের গঠন সংকেত। এইটা শিখে নাও ভালো করে। আনন, তাহলে উচ্চারণটা আনন হলো, তার মানে বুঝে গেলাম এই যৌগটা একটা কি ধরনের যৌগ, এই যৌগটা কিটোন জাতীয় যৌগ, বুঝেই গেলাম আনন। তাহলে প্রোপ, মিটিত প্রোপ, 1 2 3টে কার্বন দিয়ে দাও। এবার তোমরা সবসময় জানো আনন হলে কার্যকরীমূলক কি হয়, CO। এবার CO তো আর প্রান্তে হতে পারে না, CO সবসময় কোথায় হয়, মাঝে হয়। তাহলে এখানে ডবল বন্ড O দিয়ে দাও, ওর দুটো হাত দিয়ে দাও। এই যে কার্বনের দুটো হাত আছে, দুটো হাত দিয়ে দিলাম আর O দিয়ে দিলাম। এটা মাঝেই হয় সবসময়। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রোপানন। এবার কার্বনের চার্জ যোজ্যতা স্যাটিসফাই করো, কার্বনের হাত চার্জ জানি আমরা। এই কার্বনের হাত কটা হয়েছে দেখো, মাত্র একটা। তাহলে এখানে কি বসবে, এখানে 3টে হাইড্রোজেন বসিয়ে দাও। এই কার্বনের দেখো 1 2 3 4, এর আর কিছু নতুন করে বসবে না। কিন্তু এই কার্বনের দেখো মাত্র একটা হাত, তাহলে এরও এখানে বসবে CH3, ব্যাস হয়ে গেল প্রোপানন। এইভাবে করতে হয়। ক্লিয়ার? প্রোপানন। আচ্ছা, নেক্সট। অথবা ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কি? অবশ্যই জৈব যৌগটি হলো ইউরিয়া। ইউরিয়া কি করেন, এটা হচ্ছে উত্তর। এবার তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন কিছু দিই। ভোলার, ফ্রেডরিক ভোলার ওনার নাম, একজন সায়েন্টিস্ট। উনি সর্বপ্রথম একটা অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO অ্যামোনিয়াম সায়ানেট এই যৌগটার নাম, এটা নিয়ে পরীক্ষা করতে শুরু করেন। অজৈব যৌগ করতে করতে তিনি একটা নতুন যৌগ আবিষ্কার করেন, CONH2 এইটার পরবর্তীকালে নাম দেয়া হয় ইউরিয়া। তাহলে প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন ফ্রেডরিক ভোলার। জৈব যৌগটি হচ্ছে ইউরিয়া। শেষ প্রশ্ন 2020 সালের গ্রুপ A গ্রুপ B শেষ প্রশ্ন। একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমার কি হতে পারে? বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমার অনেক আছে, একটা উদাহরণ দিয়ে দিই, সেলুলোজ। সব থেকে সহজ, সেলুলোজ। বায়োডিগ্রেডেবল মানে মাটিতে মিশে যাবে, অর্থাৎ বিশ্লিষ্ট হবে, প্রাকৃতিক পলিমার সেলুলোজ, ব্যাস। এছাড়াও হতে পারে কি হতে পারে, পলিইথিলিন অ্যাডিপেট হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক আছে, একটা চেয়েছে সেলুলোজ। তাহলে আজকে আমি তোমাদের 2020 সালের গ্রুপ A এবং গ্রুপ B সলভ করে দিলাম। ওকে, এরপরে 2021 সাল নেই, 2022 সাল পাবে তোমরা আগামী দিন। 2022, 23 আর 24 এই 3 বছর করার পরেই চলে আসবো আমরা, শুরু করব গ্রুপ C এর সমাধান। বোঝা গেল? তাহলে 17, 18, 19, 20 4 বছর তোমরা পেয়ে গেলে। এই বছরগুলো দেখলেই তোমরা মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হবে তোমাদের, যে কি ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা পারবো কি পারবো না, বা কেমন প্রশ্ন চাই, কতটা উত্তর লিখতে হয়, কি ধরনের। টেস্ট পেপার থেকে তো সেই ধারণা সম্পূর্ণ পাওয়া যাবে না, যেহেতু আমরা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছি, তাই আমাদের মাধ্যমিকের বিগত বছরের প্রশ্নপত্র দেখা এবং সমাধান করাটা অবশ্যই দরকার।
তো চলো আজকে এই পর্যন্তই থাকলো। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, প্রতি মুহূর্তে আমার দেওয়া ভিডিও ফলো করো, ভালো করে প্রত্যেকটা জিনিস রেডি করো, আমার লাইভ ক্লাসগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করো। প্রতি রবিবার ঠিক রাত 9:30টার সময় মেগা এমসিকিউ কম্পিটিশন হয়, প্রত্যেকে অংশগ্রহণ করো। রবিবার রাত্রি 9:30টার সময় মেগা এমসিকিউ কম্পিটিশন, সেখানে প্রতি সপ্তাহে একটা করেই হয়। সেখানে গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, সুন্দর কনসেপচুয়াল 50টি এমসিকিউ থাকে এবং খুব হাড্ডাহাড্ডি সেখানে কম্পিটিশন হয়, খুব সুন্দর কম্পিটিশন হয়। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমি সেখানে থাকার জন্য অনুরোধ করছি। ওকে, তাহলে প্রত্যেকে সুস্থ থেকো, ভালো